দর্শক, আমি শাহানা মজুমদার আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে ইয়াং নাইট দেখবার জন্য। আমরা আজকে আলোচনা করব একটু ডিফারেন্ট বিষয়ে। সেটা হচ্ছে দুই চাকায় বিশ্বভ্রমণ। দুই চাকায় বিশ্বভ্রমণ হচ্ছে আমাদের সঙ্গে গেস্ট হিসেবে আছেন আবুল হোসেন আসাদ। আপনাকে অনেক আমন্ত্রণ আমাদের প্রোগ্রামে। আপনাদেরকেও শুভেচ্ছা। ওকে, এই আবুল হোসেন আসাদ হচ্ছে 30টারও বেশি অনেকগুলো দেশের মধ্যে সাইকেল চালিয়ে চালিয়ে ঘুরে বেড়ায়, কিন্তু সাইকেল চালানোই তার মুখ্য উদ্দেশ্য না। আমাদের ইয়াং নাইটে আমরা এমন সব গেস্টদেরকে নিয়ে আসি যারা একটু ডিফারেন্ট অন্যদের চেয়ে। তিনি সাইকেল চালিয়ে ঘুরে বেড়ায়, তার কারণ হচ্ছে বিভিন্ন সামাজিক অ্যাওয়ারনেস তৈরি করার জন্য। তিনি এডস প্রজেক্ট নিয়ে কাজ করেছে এবং কিছুদিন আগেও তিনি নিরাপদ সড়ক চাই আন্দোলন করেছে। এ কারণে আসলে ওনাকে আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি। আপনারা আমাদের গেস্টকে প্রশ্ন করতে হলে ফোন করুন, ইমেল করুন, SMS করুন, স্কাইপেতে ট্রাই করতে পারেন। ওকে আসাদ ভাই, অসংখ্য শুভেচ্ছা। প্রথমে তো একবার দিয়েছি, আবার দিচ্ছি, কারণ হচ্ছে নর্মালি সাইকেল আমি চালাতেই পারি না, কিন্তু আপনি এতগুলো দেশ ঘুরে বেড়ান এবং সারাদিন ঘুরে বেড়ান। তা আপনার শুরুটা আমাদেরকে একটু বলুন দর্শকদেরকে। আপু, আমি শুরু করি 1998 সনে, কিন্তু এর ওকে। পিছনের ইতিহাসটা সেটা হলো 1997 সনে 5ই অক্টোবর সিলেটের লাক্কাতুরায় নবম এশিয়া প্যাসিফিক রোভার মুট এবং সপ্তম বাংলাদেশ মুট অনুষ্ঠিত হতে যাচ্ছিল। সে সময় মেহেরপুরের 5 জন রোভার স্কাউট আসার সময় পথিমধ্যে সড়ক দুর্ঘটনায় মারা যায়। তো আচ্ছা তাদের স্মরণে আমি একটা ক্যাম্পেইন করি, সেটা হচ্ছে পথ যেন হয় শান্তির মৃত্যুর নয়। তো ইলিয়াস আচ্ছা, কাঞ্চন ভাই এরপরে যুক্ত হলেন আমাদের সাথে। তো আমরা মানে একসাথে হচ্ছে যাত্রা শুরু করলাম। 1997 সালে বেসিক্যালি আপনি শুরু হ্যাঁ, করলেন, তাই বেসিক্যালি তো? 97 সনে শুরু এবং করি। আপনার আপনার কিছু বন্ধু রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, রোভার স্কাউট, তখন আপনি মনে করেন যে কি করা যায়, তখনই আপনি জি আপু। এটা কেন প্ল্যান আসলো যে সাইকেল চালিয়ে সচেতনতা তৈরি করতে হবে? আপু, সাইকেলটা একটা সহজ মাধ্যম এবং এটা একটা মিডিয়া বলেন, তারপরে সোসাইটির মধ্যে বলেন, একটা আকর্ষণ সৃষ্টি করার একটা খুব সুন্দর মাধ্যম। তো আমি চিন্তা করলাম যে আর এই সাইকেল বাহনটা দিয়ে মানুষের খুব কাছাকাছি যাওয়া যায়, যেটা অন্য কোনো বাহনের সম্ভব না। আর এটার মূল বিষয়টা হলো কি, যে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, অর্থাৎ পরিবেশের দূষণ করে না। যেমন আমি মোটরসাইকেল নিয়ে যেতে পারতাম বা 4 চাক্কা নিয়ে বের হতে পারতাম। গাড়ি নিয়ে গেলে সেখানে দেখা গেল যে তেলের একটা খরচের বিষয় আছে, তারপরে আপনার তেলটা পরিবেশ দূষণ করতেছে, বায়োফুয়েলস যেটা এখন এই আচ্ছা, যে বৈশ্বিক উষ্ণতার ব্যাপারে যে কথাবার্তা হচ্ছে, তো ওই ব্যাপারটাও তো আছে। সেটা তো আমি একদমই যেহেতু একটু অবশ্য অন্য সচেতনতা করতে বিষয়। যাচ্ছি, তো আচ্ছা। সেক্ষেত্রে তো আমার এমন একটা বাহন নিয়ে কাজ করা উচিত যেটা আপনার পরিবেশের কোনো ক্ষতি করে না এবং যেটা খুব সহজলভ্য। এবং এর যদি কোনো সমস্যা হয়, অর্থাৎ এটার যদি চালানোর সময় দেখা গেল যে চাকার সমস্যা হলো অথবা টিউবের কোনো প্রবলেম হলো, সেটা সহজেই সারানো যাচ্ছে। আর এটা একটা খুব প্রচলিত বিষয়। তো এই কারণটাতে আমি সাইকেলটাকে বেছে নিলাম। আচ্ছা, এটা এখানে কি এরকম কোনো বিষয় ছিল যে মানুষের দৃষ্টি আকর্ষণ, যেমন ধরুন বললো যে এত দূর থেকে সাইকেল চালিয়েছে, কারণ এটা তো টোটালটা শারীরিক আসলে। তো হ্যাঁ এরকম আপু। কোনো ইন্টেনশন ছিল কি যে মানুষের কাছাকাছি যাওয়া এবং আপনি যে কষ্ট করে যাচ্ছেন সেটা ফিল করাবার জন্য সাইকেল চালিয়ে গেছেন, তাই কি? জি আপু, অনেকে মনে কিছুটা। করছে কি যে আমরা যখন একসাথে দল বেঁধে বের হই, তো আমাদের দলের মধ্যে তো আমি তো একটু শুকনো টাইপের, আবার আরেকজন ছিল মোটা। তো এখন আচ্ছা। বলতেছে কি, ও আপনারা এই মোটা ছিলেন তো এই জন্য চিকন হওয়ার জন্য বেরিয়েছেন। এরকম আচ্ছা। অনেক ইন্টারেস্টিং ঘটনা ওকে, ওকে। ঘটছে। তো অনেকের কাছে খুবই খুব বিষয়টা খুব আকর্ষণ সৃষ্টি করছে যখন দেখছে যে আমরা একটা গন্তব্য থেকে আরেকটা গন্তব্য দিকে আমরা যাচ্ছি সাইকেল চালিয়ে চালিয়ে। তখন বলতেছে কি, হা, ওরা কত কষ্ট করে আসছে, কেউ কেউ আবার বলতো কষ্ট ঘাম করছে। বেরোচ্ছে, তারপরে দেখা যাচ্ছে যে বিশেষ করে যে শরীরের যে অনাবৃত অংশটুকু ওটা কালো হয়ে গেছে আর অনেকটা সাদা রয়েছে। জাস্ট তখন এটা দেখে বোঝা যাচ্ছে যে এই রোদরে পুড়ে কালো হয়ে যাচ্ছে শরীরটা, অনেক পরিশ্রম করছে এবং চেহারাটা দেখেই বোঝা যাচ্ছে পরিশ্রান্ত। তো অনেকের কাছে এই বিষয়টা খুবই একটা মানে কষ্টের এবং বেদনার বিষয়। আসলে সত্যি কথা কি, যেটা সাইকেল চালানোর ফাঁকে যেই সমস্যাগুলো হয়, 1 নম্বর সমস্যা হচ্ছে কি চুর, আচ্ছা, আমরা ধুলোবালিতে। সমস্যাটা একটু পরে জানবো, আগে ফোন নেব, দর্শকের ফোন আছে। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যাঁ, আমার নাম হচ্ছে পাপলু আশরাফ। আমি চিটাগাং থেকে বলতেছি। জি। আমার একটা ঘটনা দেখা আছে। জাপানে দেখলাম যে পুরো টোটাল পিপল সাইকেলের সাথে ওরা টোটালি সামাজিক ভাবে অঙ্গাঙ্গি ভাবে ওদের লাইফের সাথে এটা জড়িত। আমি দেখলাম ওখানে বৃদ্ধ মহিলারা সাইকেল চালাচ্ছে, আবার মারা শিশুকে সাইকেল নিয়ে স্কুলে যাচ্ছে। আবার দেখলাম যে স্যালারিম্যান যারা জব করে তারা দেখলাম সাইকেল চালিয়ে রেল স্টেশনে যাচ্ছে, ওখানে সাইকেলটা রেখে দিচ্ছে, তারপরে এসে সাবওয়েতে করে অফিসে যাচ্ছে। মোট কথা সবাই টোটালি, এবং ছাত্ররাও সাইকেল ইউজ করতেছে। এমনকি ওদের যে পার্লামেন্ট ভবনের যারা আছে তারাও সাইকেল ইউজ করতেছে। তো কি কারণে? কারণ হচ্ছে ডায়াবেটিস, তারপর হৃদরোগ, এগুলি যদি হবে না যদি শুধুমাত্র একটা লোক যদি 30 মিনিট মানে ডেলি চালায়। হ্যাঁ,
তো সেই রকম একটা জিনিসকে আমরা কিন্তু অ্যাভয়েড করতেছি সামাজিকভাবে। এই একটা কমপ্লেক্সে বাঙালিরা ভুগে যে সাইকেল গরিবের একটা বাহন, এটা চালাইলে মানে সোশ্যালি আপনি ছোট একটা পিয়ন টিয়ন এই টাইপের একটা মেন্টালিটি। আমি বাইরে থেকে এসে সাইকেল চালাইলাম, হাসতে হাসতে সে আমার দারোয়ান আমার দিয়ে যে আপনি সাইকেল চালান, এত বছর বিদেশে ছিলেন, হ্যাঁ আপনার এত এই অবস্থা খারাপ, মানে আমি তো আকাশ থেকে বললাম এটা কি করে, হ্যাঁ লাস্টে সাইকেল বাধ্য হয়ে একটা লন্ডিয়ালা দিয়ে দিলাম পরে, মানে মহিলাদের জ্বালাতনে যে আমার ভাবি টাবি সবাই বললো তুমি প্লিজ সাইকেলটা দিয়ে দাও তো কাউরে, হ্যাঁ। তো এই যে একটা এই অবস্থা এই দেশে, এইটা আমার মনে হয় পেপার ম্যাগাজিন তারপরে আপনাদের যে সেই মিডিয়া গুলা এরা এই জিনিসটা একটা আন্দোলন সৃষ্টি করে মানে জনগণকে বোঝানো উচিত যে ভাই ডায়াবেটিসের ওষুধ আর কিনিয়েন না, সাইকেলটা চালান 30 মিনিট। থ্যাংক ইউ। ওকে পাপলু আশরাফ, অসংখ্য ধন্যবাদ, উনি মজার মজার অভিজ্ঞতা তো বললেন। আমি ওনার সাথে সম্পূর্ণ একমত। আচ্ছা। সেটা হচ্ছে কি যে দেখেন আমাদের দেশের কনটেক্সট কিন্তু টোটালি আলাদা। আমরা কিন্তু ভালো কিছু গ্রহণ করি না। আমাদের যারা নগর পরিকল্পনাবিদ আছে তারা জাপানে যায়। হ্যাঁ, আমি ওনার সাথে সম্পূর্ণ একমতের কারণে আমি জাপানে নিজে দেখেছি যে সাবওয়েগুলোতে সেখানে শুধু এই যে সাইকেল পার্কিং করার জন্য একটা ব্যবস্থা আছে, শুধু একটা সাইকেলের উপর আরেকটা, শুধু মানে জাপানে না, এক্স্যাক্টলি অনেকগুলো ইউরোপে অস্ট্রেলিয়াতে আছে, তারপরে আপনার ওই যে আমি চীনে প্যারিসে আছে, দেখেছি, হ্যাঁ বেলজিয়ামে আপনার দেখেছি। ইসে আছে, কি বলে কোরিয়াতে আছে, সেগুলো তোমাদের। এবং আরেকটা মজার বিষয় যে রিসেন্টলি যে দেখলাম, আমি 2009 যখন গেলাম তখন দেখলাম যে কোরিয়ায় সাইকেলটা এত জনপ্রিয় হয় নাই। এবারে যে সম্প্রতি কিছুদিন আগে যেটা দেখলাম, সে নদীর যে দুই পাড় ধরে বিশেষ করে আপনার একটু ব্যাংকের অফশোরে, তো ওরা দেখছে ওইখান থেকে সাইকেলের জন্য আলাদা একটা রাস্তা করে হ্যাঁ ফেলছে। জার্মান, তারপর খুবই ইন্টারেস্টিং। মানে অনেক জায়গায় তো আলাদা রাস্তায় জি আছে, হ্যাঁ, আমি তো সাইকেলের জন্য বুঝতেই লেন পারিনি আছে। যে এটা কিন্তু সাইকেলের এখন একটা রাস্তা। বিষয় কি, যেটা আমি পাপলু আশরাফ ভাইয়ের সাথে একমত, সেটা হচ্ছে কি যে আমাদের দেশে বিশেষ করে সাইকেলটাকে ইগনোর করা হয়, কিন্তু এখন কিন্তু অবস্থার পরিবর্তন ঘটছে। এটা একটা আন্দোলন হিসাবে হচ্ছে আর কি, পরিগণিত হচ্ছে। একটা সময় যখন আমরা সাইক্লিং করছি তখন আমাদেরকে কিন্তু ইগনোর করা হয়েছে, অবজ্ঞা করা হয়েছে, যে আর কোনো কাজ নেই, গরিবের বাহন, মানে টাকা নাই পয়সা নাই, সাইকেল নিয়ে বের হয়ে গেছে। কিন্তু একটা জিনিস দেখেন, আমার কাছে সবচেয়ে বড় আশ্চর্য লাগছে, যেটা আমরা যখন সাইক্লিং করি সেই সময় অস্ট্রেলিয়ার প্রাইম মিনিস্টার ছিলেন কেভিন রাড। উনি সরাসরি আমাকে ফোন করে বলেছিলেন যে আমার সাথে উনি সাইক্লিং করবেন। তারপরে শুধু তাই না, নিউজিল্যান্ডের যে প্রাইম মিনিস্টার জনকে, আমি যখন সিঙ্গাপুরে সেই সময় ওনার আপনার পার্সোনাল সেক্রেটারি তখন আমাকে ফোন করে, এমা হোমস, ফোন করে যে তুমি যদি নিউজিল্যান্ডে আসো সাইক্লিং করো, আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার তোমার সাথে সাইক্লিং করবেন। এটা আমি মনে করি কি যে দেখেন ওরা সাইকেলটাকে কতটুকু করতেছে, এমফাসাইজ করছে এবং কতটুকু ভালো জানছে। আর আমাদের দেশে কি উল্টা, আমাদের দেশে জিমে গিয়ে সাইকেলিং প্র্যাকটিস করে, কিন্তু সত্যি এখন আমি সত্যি আরেকটু চালাবে অ্যাড না। করি আপু আপনার সাথে, সেটা হচ্ছে কি আমি যখন প্রাইম ব্যাংকে যাই তো ওখানে এক সুন্দরী আপু ছিলেন, তো আমি যখনই করি বলে যে আসাদ ভাই আপনি তো সাইকেল চালান। তো দেখেন এই যে সাইকেল মানে কতটুকু ইগনোর করে একজন, আমি ওনার নাম বলবো না, তো আমার এত কষ্ট পেলাম। আমি বলে যে দেখেন সাইক্লিস্ট আর অন্য কিছুর মধ্যে যারা করে তার খুব বেশি ব্যবধান না, তো আপনি 4 চাকা চালাতে পারেন। তো আমি বললাম দেখেন আপনি, আপনার কাছ থেকে আশা করিনি আমি, সেটা হচ্ছে কি যে এখানে 4 চাকা আমি চালাইতে পারতাম, কিন্তু 4 চাকা চালানোর যে একটা বিষয় এবং 2 চাকা চালানোর মধ্যে আলাদা একটা বৈশিষ্ট্য আছে। দেখেন ওই দেশের যেমন জাপানে বলেন, তারপর উন্নত বিশ্বে বলেন, ওরা সাইকেলটাকে খুব ভালো মনে করেন, মানে চালনা, এই যে ডায়াবেটিসের কথা বলেন, তারপরে ফিজিক্যাল ফিটনেসের কথা বলেন, তারপরে বিশেষ করে শারীরিক সক্ষমতা, তারপরে আপনার আরো বিশেষ করে মেটাবলিজমের ক্ষেত্রে এবং কি হরমোনাল সিক্রেশনের ক্ষেত্রে সাইকেলটা কিন্তু খুবই ভালো একটা মানে ব্যায়ামও বলা চলে সাইক্লিংটা। সাঁতারের পরেই সাইক্লিং, সাঁতার এগুলো মানে তো ওগুলো জিমের জন্য তোলা আসলে এর জন্য আছে তুলে রাখা। বাংলাদেশে। তো এখন এটা ব্যাপার হচ্ছে কি যে দেখেন যে বিশেষ করে এগুলো কিন্তু সম্প্রতি কিন্তু অ্যাডও কিন্তু হয়েছে যে যে এরা কোত্থেকে আসে, এখন বলা হচ্ছে যে আঙ্কেল ওই 4 চাকাও এসে যাবে, কিন্তু স্মার্টনেসের ক্ষেত্রে আপনার থেকে আমি কম না। দেখেন কিন্তু এই বিষয়গুলো কিন্তু আমাদের এখন ভাববার বিষয় হয়েছে। যেমন দেখেন এখন যে আমাদের দেশে যে কনজেশনটা, দেখেন ট্রাফিকের জ্যামের কথাই যদি বলি আমরা, অন্য দেশগুলোতে দেখেন সেখানে যদি আমরা দেখি যে ওদের যে সাইকেলের আলাদা লেন আছে এবং বাচ্চারা বিশেষ করে আপনার ধনী গরিব নির্বিশেষে সবাই সাইক্লিং করছে, সাইকেল চালাচ্ছে। হ্যাঁ, এবং আমাদের দেশে দেখা যায় যে ফুটপাতের মধ্যে দিয়ে মোটর সাইকেল চালায় এবং বিশেষ করে মোটর ভেহিকেলসটাকে, হ্যাঁ এনভি কে আপনার করা হয়, যে অপোজ করা হয়, আর মোটর ভেহিকেলসটাকে এমভিকে করা হয়, আর এনএমভিকে কিন্তু প্রমোট করা হয় না। এখন দেখেন সরকারিভাবে এবং রাষ্ট্রীয়ভাবে যদি আমাদের এই যে সাইক্লিংটাকে উদ্বুদ্ধ করানো হয় এবং সবাইকে যদি সাইকেলকে একটা ফ্যাশন হিসেবেও যদি নেয়, তাহলে কি হচ্ছে দেখেন কনজেশনটা হচ্ছে না, 1 নাম্বার 2 পরিবেশ দূষণ হচ্ছে না,
নাম্বার 3 ফিজিক্যাল ফিটনেসটা আসতেছে। বিশেষ করে আমাদের যে অবক্ষয়িত যুব সমাজ বা তরুণ সমাজ, এরা যদি সাইক্লিং এর দিকে ধাবিত হয়, তাহলে কি হবে? আমাদের তো মনে করেন যে তাহলে আমরা আগামী দিনে একটা সুন্দর তরুণ সমাজ পাবো, তাই না? তো সেক্ষেত্রে আমি মনে করি কি এই সাইকেলের জন্য একটা আন্দোলন তৈরি করা দরকার আমাদেরকে, এবং আচ্ছা। আলাদা একটা সাইকেল লেনেরও দরকার আছে। ওকে, আমি আপনাকে প্রশ্ন করার আগে দর্শক প্রশ্ন করে ফেলেছে, আমি এই প্রশ্নটা নিয়ে তারপর আমারও প্রশ্ন আছে। দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, আহ, আমাদের ইংল্যান্ড থেকে একজন পুরুষ একজন মহিলা সাইকেল নিয়ে আসছিল। ওকে। তো ওখান থেকে আমাদের বাংলাদেশ দিনাজপুর, হুম। দিনাজপুরে ওনারা আসছিল সাইকেল নিয়ে। তো ওনাদের কোনো কারণ ছিল নাকি, মানে আর ভাইয়া তো সাইকেল নিয়ে বিদেশ গেছিল, তো ওনাকে কতটুকু মানে সম্মান করা হয়েছিল, বিদেশি কোনো উপাদান দেওয়া হয়েছিল কিনা? ওকে, অসংখ্য ধন্যবাদ। আপনি অবশ্য অলরেডি বলেছেন যে আপনার সঙ্গে নিউজিল্যান্ডের প্রেসিডেন্ট আপনার সঙ্গে সাইক্লিং করতে চেয়েছে, তো এটা অবশ্যই সম্মান। তারপরেও কোনো মানে লাইক উপাধি বা ওই ক্রেস্ট টেস্ট এই জাতীয় কিছু জানতে চেয়েছে হয়তো। আর ইংল্যান্ড থেকে দুজন এসেছিলেন, একজন নারী আর পুরুষ, দিনাজপুরের দিকে। আপনি তাদের সম্পর্কে কিছু জানেন কিনা, এই ধরনের প্রশ্ন ছিল। আপু, বিষয়টা কি যে দেখেন, বিক্ষিপ্তভাবে কিন্তু সাইক্লিংয়ের যে ইতিহাসটা, সেটা হচ্ছে কি যে কেউ যে কোনো সময় সাইক্লিং করতে পারে। এখন মনে করেন একজন নারী এবং পুরুষ তারা স্বেচ্ছা প্রণোদিত হয়ে, অর্থাৎ নিজের ইচ্ছায় মানে আমাদের হয়তো দেশে এসেছে। তাদের কেমন গ্রহণযোগ্যতা ছিল বা গ্রহণযোগ্যতা আপনার কেমন গ্রহণযোগ্যতা থাকে গ্রহণযোগ্যতা বাইরে? সেটা হচ্ছে কি যে না, সেটা হচ্ছে কি যে হ্যাঁ, এটা হচ্ছে সমানুপাতিক। অর্থাৎ আমাদের দেশে বিশেষ করে যে বিদেশিরা আসলে আমরা খুব, বিশেষ করে বাঙালি খুব জাতি, খুশি হয়ে যাই। এবং খুব খুশি হই আমরা, এবং অতিথি পরায়ণ জাতি আমরা, হ্যাঁ, অবশ্যই। এটা সারা বিশ্বে সুবিদিত। এখন বিশেষ করে বিদেশের ক্ষেত্রে সেটা হচ্ছে কি আপনার ডুয়াল, মানে দুই ধরনের এবং দ্বিতাত্ত্বিক বিষয়গুলো কাজ করে। সেখানে যেমন? হচ্ছে কি যে কিছু লোক আছে খুব সম্মান দেয়, আবার কিছু লোক মনে করে কি, ও আচ্ছা এই গরিব দেশের থেকে আসছে, মনে হয় বোধহয় অন্য কোনো চিন্তা ভাবনা আছে, বা কোনো ফান্ড ক্রিয়েট করার জন্য আসছে। এটা বিশেষ করে হয় কিন্তু এই ফান্ড রিক্রোস তাই করার নাকি? জন্যই কিন্তু মানে আপনাদের অনেকেই যায়। এরকম কিছুতে পড়তে হয়েছে? না, এখন মনে করেন যে এ ধরনের হয়েছে, যেমন আমরা কোনো জায়গায় ইগনোর হয়েছি, আবার কোনো জায়গায় সম্মান পাইছি। যেমন ধরেন পাকিস্তানের পার্লামেন্টে আমরা যখন যাই সেই 1969 থেকে 99 দিকে, হ্যাঁ, বা 99 শুরুর দিকে, তখন পাকিস্তানের পার্লামেন্টে আমাদেরকে আমন্ত্রণ জানাইছে বক্তব্য দেওয়ার জন্য, এবং সৈয়দ গাউস আলী শাহ উনি আমাদের সম্মানে করেন, এই ইসলামাবাদ ক্লাবে সংবর্ধনা দেন। তো এই ধরনের হয়। শুধু তাই না, শুধু এই যে মানে আমাদের পার্শ্ববর্তী দেশগুলো না, বাইরের দেশগুলো তো হয়েছে। কিন্তু এখন বিষয় হচ্ছে কি যে আবার সাইকেল নিয়ে তাড়াও খেতে হয়েছে। দুটোই আছে। আচ্ছা, তারার গল্পটা শুনি, তারপরে আপনি যে ফান্ডের কথা বললেন সেটাই আসবো। তারার গল্পটা শুনি। তা তারার আমি বিষয়টা কি ছিল? সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া দিকে যাচ্ছি, সে সময় আপনার জোহরবাড়িতে 7 জন বাংলাদেশিকে মেরে ফেলা হয়। তো একটাই কারণ ছিল, সেটা হচ্ছে কি যে বোধহয় ওরা সোশ্যাল মিসক্রিয়েন্ট ছিল, তো এখানে মেরে ফেলে। আর তখন বাংলাদেশিদের অবস্থা খুবই ভয়াবহ ছিল। পুড়িয়ে মারা হয়েছিল কি লিগ্যালি না এটা ইলিগ্যালি? না, এটা ইলিগালি মারা হয়েছিল। এটা মানুষ যতই অন্যায় করুক, মালয়েশিয়ার সংবিধান আছে কিনা জানি না, ডক্টর কামাল হোসেন সে সময় গিয়েছিলেন, এবং মালয়েশিয়ার একটা চ্যারিটি অর্গানাইজেশন আছে, তেনাগানিতা নাম, তার প্রধান হয়েছে আইরিন ফার্নান্দেস। তো উনি সেই সময় মাহাথির গভর্নমেন্ট ক্ষমতায় ছিলেন। তো সেই সময় অনেক, মানে বিশেষ করে এটা অনেকটা মানে আন্তর্জাতিক পরিচিতিও পায় এই বিষয়গুলো নিয়ে। সেই সময় বাংলাদেশিদের উপরে প্রচণ্ড রকম একটা টর্চার নেমে আসে। সেই সময় আমি যখন সিঙ্গাপুর থেকে সাইক্লিং করি, বিশেষ করে মালয়েশিয়া ঢুকি, তখন জোহরবারু থেকে যখন আমি মালাক্কা সেরেমবান হয়ে কুয়ালালামপুরের দিকে আগাচ্ছিলাম, সেই সময় আমাকে প্রথমে আমি জিজ্ঞেস করলাম যে আচ্ছা, তোমাদের দেশে কোন পত্রিকা ভালো চলে? তখন সান পত্রিকা ছিল, নিউ স্টেট টাইমটা এতটা জনপ্রিয় ছিল না। তখন একজন বলল সান, এরপরে খুব আদর মানে আতিথেয়তার সাথে গ্রহণ করলো। এরপর বললো যে হুইচ কান্ট্রি ফ্রম? আমি বললাম ফ্রম বাংলাদেশ। আর ফ্রম বাংলাদেশ বলছে কি, মানে ও আমাকে রীতিমতো ধাওয়া দেওয়ার পর, এখন আমার যেহেতু করা ছিল, রেসিং সাইকেল ছিল এবং গিয়ারিং সিস্টেম, আমি দেখলাম যে এখানে যদি আর মানে মুহূর্ত কাল বিলম্ব না করে আমি তাড়াতাড়ি করে, মানে জীবনের জন্যই আর কি খুব দ্রুত সাইকেল চালিয়ে আমি ওই স্থান ত্যাগ করি। তো এই ধরনের বিষয়গুলো হয়েছে। অভিজ্ঞতা আছে। তো এরপরে আরো অনেক বিষয়গুলো হয়েছে আর কি, বিশেষ করে আপনার বিভিন্ন জায়গাতে এই হয়রানির একটা শিকার হয়েছি, সে বিষয়গুলো আছে। আবার সংবর্ধনা পাইছি, মানে বিশেষ করে যে এই মানে আসলে জিনিসগুলো পাইছি আর কি। মিক্সড একটা অভিজ্ঞতা আপনার। আচ্ছা, ফান্ডের বিষয়টা কি? এই যে আপনারা মুভ করছেন, দেশের বাইরে যাচ্ছেন, ফান্ড আপনাদেরকে কে করছে বা আপনি নিজে করছেন কিনা, কিভাবে কালেক্ট করছেন? আপু, এটা একটা মানে খুব ওয়াইডলি একটা বিষয়, তো স্বল্প পরিসরে সবকিছু বলা যাবে না, কিন্তু তারপর আমি যেহেতু জানতে চাচ্ছেন এবং অনেকেরই একটা বিষয়গুলো খুব মানে ক্লিয়ারিফাই হওয়া দরকার যে কিভাবে ফান্ডটা আসে। সেটা হচ্ছে কি যে দেখেন, ভালো কোনো কাজ কোনো কিছুর জন্য ঠেকে থাকে না,
মানুষের যদি ইচ্ছা থাকে, মানুষের যদি স্বপ্ন থাকে, সে তার মধ্যে যদি একটা ভালো চিন্তা এবং তাড়না কাজ করে, তখন ফান্ডটা কোনো ব্যাপার হয় না। যেমন আমি দেখেন, এই যে যখন সিঙ্গাপুর থেকে যখন আমি মালয়েশিয়ায় গেলাম, আমি এইটুক থেকে করি যে একদিকে তাড়া খেলাম, অর্থাৎ ধাওয়া খেলাম, তখন আমার দু চোখ দিয়ে পানি বের হয়েছে। দেখেন পানি বের হয়েছে। এরপরে কিন্তু আমি জাস্ট ওই হাইওয়ে দিয়ে সাইকেলিং করতেছি, পুলিশে আমাকে বললো কি, দেখো তুমি 2 চাক্কার জন্য কিন্তু আলাদা লেন আছে, রাস্তা আছে, যে মোটরওয়েতে থেকে তুমি ওখানে নেমে যাও, চিকন একটা রাস্তা করে দিয়েছে, তো এই রাস্তা দিয়ে যাও। তো পুলিশেই আমাকে প্রোটোকল দিল, দেওয়ার পর আমি ওখান থেকে সাইকেল চলে যাচ্ছি। এবং আরেক ভদ্রলোক, সে মানে জাস্ট অনুসন্ধান করতেছে পিছনে পিছনে। তা এখন চিন্তা করছে কি, এই লোকের উদ্দেশ্যটা মনে হয় ভালো না, তো উনি গাড়ি থামিয়ে খুব মানে থামার জন্যই করলো, তো উনি নেমে আসলেন আর কি ওই হাইওয়ে থেকে। তো এসে বললেন যে, তোমরা এই যে সাইকেল চালাচ্ছ, আমি গতদিন তোমাদের দেখছি, তো আজকেও আমি এই রাস্তা দিয়ে চালানোর সময় তোমাদের দেখলাম, তোমরা তো মনে হয় সাইকেল চালিয়ে বিশ্ব ভ্রমণ করার জন্য বের হয়েছো, তো তোমাদের তো টাকা পয়সা নাই, তো থাকলেও তোমাদেরকে সাফিসিয়েন্ট টাকা নাই, তা আমি তোমাদের কিছু টাকা দেবো। আমরা বলি যে না, আমরা টাকা নেব না। এখন চিন্তা করছি যে ওনার কাছ থেকে যে টাকা নেই, তো এটা আবার কোন মানে প্রবলেম সৃষ্টি হয়, তো উনি তো নাসরবান্দা, উনি টাকা দিবেই। আচ্ছা, তো আমরা টাকা নিলাম। তো এইভাবে হয় কি, যে পথের মধ্যে যখন সাইকেল চালাইতে থাকি, তখন একটা ফান্ড আসে, এবং আরো কিছু সংগঠন আছে যারা ওয়াইড মানে খুব বড় অ্যামাউন্টের না হলেও ছোট ছোট অ্যামাউন্টের তারা কিছু ফাইন্যান্স করে। হ্যাঁ, আর নিজের তো আছে, নিজের তো আছে। পকেটের টাকা তো যাবেই। পকেট তো জি। আছে। আচ্ছা, আমরা একটা ফোন নেব, তারপর ব্রেকে যাব, তারপরে এসে আবার কথা বলবো। জি। ওকে, দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন। জি, আমি মাহফুজ বলছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে। জি, প্রশ্ন করুন। আমি আসাদ ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই। কথা বলুন, উনি আছেন। জি, আসাদ ভাই কেমন আছেন আপনি? জি ভাই, ভালো। আচ্ছা। তো আসাদ ভাই, আপনি আমাদের দেশের একজন সাইক্লিস্ট হিসেবে তো দেশের বিভিন্ন জায়গায় আপনি দেশের বাইরে আমাদের প্রতিনিধিত্ব করছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে আপনি আমাদের দেশের বাইরে বা আপনি কোন ধরনের একটা অভিজ্ঞতার কথা যদি বলতেন তাহলে অনেক ভালো লাগতো আর কি। ওকে, অসংখ্য ধন্যবাদ। দর্শক অনেকগুলো মজার অভিজ্ঞতা অবশ্য বলে ফেলেছে, তারপর আমরা নিশ্চয়ই একটা শুনবো। একটা ব্রেকে যাই। জি আপু। দর্শক সঙ্গে থাকুন, ছোট্ট একটা ব্রেকে যাচ্ছি। দর্শক সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা আলোচনা করছি 2 চাকায় বিশ্বভ্রমণ, সঙ্গে আছে আবুল হোসেন আসাদ। আচ্ছা, আমরা ফান্ড নিয়ে কথা বলছিলাম। আপনার এভাবেই কি টাকা মানে হয়ে যায়? আপনি কারণ 30টার উপরে আপনি দেশ ঘুরেছেন, কত দূরে দূরে গেছেন, মানে অ্যামাউন্টটা তো মোটামুটি ভালোই লাগে মনে হয়। আপনারা কি অ্যাপ্লাই করেন কোথাও? আপনি বললেন কিছু কিছু সংগঠন আছে যারা ছোট ছোট করে অনেক সময় ফান্ড ক্রিয়েট করে। আপনারা অ্যাপ্লাই করেন না, তারাই আপনাদের সঙ্গে আপু, যোগাযোগ করে? সেটা ব্যাপার হচ্ছে কি, যে আমাদের দেশে বিশেষ করে যে এসব কাজের জন্য খুব বেশি একটা ফান্ড পাওয়া যায় না। সেটা হচ্ছে কি, যে আমরা যখন শুরুতে অনেক করেছিলাম, তো দেখেন একটা জিনিস কি, যে অনেকে কথা বলে, হয়তো আমি আজকে এই যে লাইভ শোতে বলতেছি, তো অনেকে হয়তো কষ্ট পাবেন, তো অনেকের পিছে ঘুরছি। আমার জীবন থেকে অনেকগুলো বছর, অনেকগুলো বসন্ত নষ্ট হয়েছে এই ঘোরাঘুরির পিছনে। তখন আমি দেখলাম যে আর হবে না। তখন ভাই আমি আপনাকে একটা কথা বলি, তখন যদি আপনি সাইকেলটা নিয়ে ঘুরে যেতেন আর অন্য কাউকে বলতেন এটা ভিডিও করতে, তাহলে ওটাও একটা রেকর্ড হয়ে যেত, তাই না? আচ্ছা, আমি আপনাকে আবার কথার মাঝখানে বিরক্ত করবো, ফোন নেব। ওকে, দর্শক আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চিটাগং থেকে সৈয়দ ইরফানুল আলম বলছিলাম। জি, প্রশ্ন করুন। জি, আমার প্রশ্ন হচ্ছে, ওনাদেরকে আমি ফার্স্টে ধন্যবাদ জানাই, ওনারা এই ধরনের একটা কাজ করছেন। তাই আমি ওনাদের কাছে জানতে চাইলাম, যদি আমরা ব্যক্তিগতভাবে ওনাদের এই প্রোগ্রামটার সাথে আসতে চাই, তাহলে কিভাবে আসতে পারি? আর বাংলাদেশে বিভিন্ন রকম সমস্যা আছে, যেমন ইদানিং কালে যে রাষ্ট্র তাদের এই সাইকেল ভ্রমণের মাধ্যমে সেটাকে মানে জাতিকে কিভাবে তারা মানে করতে পারেন কিনা, সচেতন করতে পারেন কিনা, সেরকম কোনো প্রোগ্রাম তাদের মধ্যে আছে কিনা, সেটা একটু জানতে চাচ্ছিলাম আর কি। ওকে দর্শক, অসংখ্য ধন্যবাদ। আমরা একটা প্রশ্ন পেলাম, সেটা হচ্ছে এই মুহূর্তে আপনি যেটা করেন সেরকমই আসলে এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি একটু উত্তাল, অস্থির একটা সময় কাটাচ্ছে বাংলাদেশ। আপনারা কি এরকম কোনো প্ল্যান করেছেন কিনা যে এই বিষয়টা নিয়ে সাইক্লিং করা এবং কোনো? জি আপু, দেখেন যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সাইক্লিং প্রোগ্রাম করেছি। সেটা হচ্ছে কি, যে দুর্নীতির বিরুদ্ধে
যে দুর্নীতিমুক্ত স্বদেশ, এই স্লোগান নিয়ে কিন্তু আমি সাইক্লিং করেছি বিভিন্ন বিষয়গুলো নিয়ে। বিশেষ করে সেই দীর্ঘ একটা পরিক্রমা আমি পাড়ি দিয়েছি বিভিন্ন বিষয় নিয়ে, বিভিন্ন ইস্যু নিয়ে, জাতীয় ইস্যু নিয়ে, আন্তর্জাতিক ইস্যু নিয়ে আমি করেছি, ক্যাম্পেইন করেছি। তো সেক্ষেত্রে হচ্ছে কি যে হ্যাঁ, আমি একাত্মতা ঘোষণা করি এবং সবাইকে আহ্বানও জানাই যে বিশেষ ধরে এই ধরনের কার্যক্রম আমরা হাতে নিতে পারি। বিশেষ করে দেখেন বিভিন্ন দেশে কিন্তু এই যে সাইক্লিংটা একটা আন্দোলন, একটা মুভমেন্ট, এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে যে তারা লিডিং পজিশনেও থাকে। হ্যাঁ, আমাদের দেশে কিন্তু এখনো হয় না, কিন্তু হবে, আমি খুব আশাবাদী। আমরা কিন্তু সেই যখন ছোটবেলায় শুরু করেছিলাম, এখন তার কিছু পরিস্ফুটন এবং পরিমার্জন কিন্তু হচ্ছে কিন্তু। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে যে ইয়াং ছেলেরা খুব ফ্যাশনেবল সাইকেল নিয়ে দেখা এবং যাচ্ছে করে, হ্যাঁ, আজকাল। ওরা ইদানিং করতেছে, বিশেষ করে সাইক্লিং করছে। তো এখন সে বিষয়ের উপরে দৃষ্টি রেখে আমি একটা সাইক্লিং গ্রুপও করেছি, দুরন্ত সাইক্লিং গ্রুপ। বিশেষ করে সেই দুর্বার এবং দুরন্ত, সেই বাংলাদেশি শব্দ। এবং আমি চিন্তা করছি যে যারা দুরন্ত, ডেসপারেটেড তরুণ যারা আছে, বিশেষ করে যারা মানে উচ্ছল ঝর্ণার মতো চঞ্চল, ওরাই আসবে আমার এই সাইক্লিং গ্রুপে। আমি সবাইকে আহ্বান জানাবো এবং সবাই মানে আমার সাথে অংশগ্রহণ করতে পারবে। ওকে, তারা কি সাইকেল চালানো মানে অলরেডি শিখে আসতে হবে নাকি আপনার কাছে আসলে আপনি শেখাবেন? না, অনেকে আছে যারা সাইকেল চালাইতে পারে, আবার অনেকে আছে যারা চালাইতে পারে না, তাদের প্রয়োজন বোধে আমি শেখাবো, অনেককে শিখিয়েছি। তাহলে মনে হয় আমার আপনার সঙ্গে যোগাযোগ করতে হবে। জি, সমস্যা নেই। আচ্ছা, আপনি ফান্ড নিয়ে বলছিলেন যে আপনি অনেক সময় নষ্ট করেছেন পেছনে পেছনে, সেই অভিজ্ঞতা আপনি একটু আপনার কষ্ট শেয়ার করতে চাইলে করতে পারেন। আপু দেখেন, একটা কথা বলি আমি, আবার সেটা না, হচ্ছে একটা কি যে- ফোন আছে, আমি কেন যেন আপনার কষ্ট শেয়ারই করতে পারছি না দর্শকদের সঙ্গে, ফোনটা নিয়ে তারপর আবার আসছি। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, দর্শক, আপনার টেলিভিশনের ভলিউমটা যদি একটু কমিয়ে নেন তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। জি 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 হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম, বলুন, প্রশ্ন করুন। জি ম্যাম, আমি বলতে চাইছিলাম ভাইয়া, তো ওনাদের একটা টিম আছে, এই টিম নিয়ে মানে অনেক সময় অনেক দেশে ওরা ট্যুরে যায়। জি। তাই আমার অনেক ইচ্ছা আছে যে আমি এই রকমের বাইসাইকেল দিয়ে, মানে আমাদের দেশেও অনেক ঘোরার জায়গা আছে, কিন্তু ওই রকমের টিম গঠন করা হয় না, বা অনেকবারে উদ্যোগ নিছি কিন্তু ওই রকমের হয় না। হ্যাঁ, কিন্তু আমার খুব ইচ্ছা, যদি আমি ভাইয়ের সাথে যেতে চাই তাহলে সেক্ষেত্রে আমার কি করণীয় আছে, আমি কি ওকে ওনার সাথে যাইতে পারি কিনা, বা এটার মাঝে কোনো মানে কোনো নিষেধাজ্ঞা আছে কিনা সেই ব্যাপারে। ওকে ওকে, দর্শক বুঝতে পেরেছি। ইনফ্যাক্ট আসাদ ভাই সেটা নিয়েই বলছিল, আমি সাইকেল চালাতে পারি না কিন্তু আমি যাব, আর আপনি পারেন, এখন ওনার কি করতে হবে একটু বলে দেন আচ্ছা, দর্শককে। সেক্ষেত্রে বিষয় হলো কি যে সদিচ্ছা এক নম্বর কথা। আর আপনার সঙ্গে কাজ করতে চায় আর জি, কি তিনি। আমার সাথে কাজ করতে চায়, বিশেষ করে সাইকেলিং আন্দোলন বা আমরা এই সাইকেলটাকে জনপ্রিয় করার জন্য বাংলাদেশে যে কাজ করে যাচ্ছি, শুধু আমি না, আমার সাথে কিন্তু আরো অনেকেই আছে যারা কাজ করে যাচ্ছে। সবাইকে আমি ধন্যবাদ এবং সাধুবাদ জানাই অনুষ্ঠানটার মাধ্যমে। সেটা হচ্ছে কি যে এই যে দেখেন, সাইকেলের যে স্বদেশী আন্দোলন থেকেই যদি আমরা আসি, তাহলে সে 1894 সনে রামনাথ বিশ্বাস, যে সিলেটের হবিগঞ্জের বানিয়াচংয়ে যিনি জন্মগ্রহণ করেছিলেন, তিনি কিন্তু সিঙ্গাপুর থেকে সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন করার জন্য সাইকেলটাকে বেছে নিয়েছিলেন। এবং মানে সবাই জানে যে ব্রিটিশ বিরোধী আন্দোলন করবার জন্য জি। তিনি সাইকেলিং জি, করেছেন। এবং সে সাইকেলের যে আপনার ফর্কটা আছে, সেই ফর্কের মধ্যে এবং সে সাইকেলের ফ্রেমের মধ্যে বিভিন্ন তথ্যগুলা উনি করতেন, সেটা খুব মানে অভিনব বিলি কৌশলে। করতেন, তাই তো? জি, মানে হ্যাঁ, লিফলেট বিশেষ করে রাখতেন। এই যে যারা বিভিন্ন দেশে দেশে আন্দোলন করতেছে বা এই ব্রিটিশ বিরোধী যারা মনোভাব পোষণ করে, তাদের মধ্যে একটা যোগাযোগের এবং সেতু বন্ধন তৈরি করতেন তিনি। হ্যাঁ, তখনকার দিনে তো খুব নামটা বিশেষ- আরেকবার আমাদের। রামনাথ বিশ্বাস। রামনাথ বিশ্বাস। এবং ভারতে কিন্তু রামনাথ বিশ্বাস নামে একটা লেনো আছে, এবং সেই রামনাথের পৃথিবী নামে বই আছে, শ্যামসুন্দর বসু এই বইটা লিখেছেন। তো বিশেষ করে এরপরে আপনার অন্যান্য যারা আছে, সে বিমল দে, বিমল মিত্র, হ্যাঁ, আরো অনেকেই আছেন যারা বিশেষ করে এই যে সাইকেল নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে গিয়েছেন, তারপরে বিভিন্ন ধরনের করেছেন, সামাজিক হ্যাঁ, কর্মকাণ্ড। সামাজিক কর্মকাণ্ড করেছেন, এবং সবাই কিন্তু এক একটা উদ্দেশ্য নিয়ে, বিশেষ করে দেখেন যে একটা কথা আছে কি, সেই লিউ টলস্টয়ের, যে যারা বদলে দেওয়ার কথা বলে তারা আসলে নিজেরা বদলায় না। কিন্তু আমরা দেখেন, আমরা তরুণরা, আমরা যে বিশেষ করে যে নিজেরা, হ্যাঁ, নিজেদের সীমিত সাধ্য নিয়ে আমরা কিন্তু পৃথিবীকে বদলে দেওয়ার স্বপ্ন দেখি, মানসিকতা পোষণ করি। আর যার জন্যই কিন্তু বিশেষ করে আমরা আমাদের জয়ধ্বনি কিন্তু সব জায়গায় হচ্ছে। ওকে, আমরা একটা ফোন নেই, ফোন নিয়ে তারপর আলাপ করবো। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, জি দর্শক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ইউনুস হাসান বলছি, রাজশাহী থেকে। জি, প্রশ্ন করুন। আমি একজন সাইক্লিস্ট। আমরা রিসেন্টলি একটা ভ্রমণ করেছি, সিলেটে গেছিলাম ঢাকা থেকে।
এরপর আমাদের ট্যুর আছে চিটাগাঙে, ঢাকা টু চিটাগাং। তো আপনারা ইয়াং নাইট যে সাইক্লিস্টকে নিয়ে এসেছেন এজন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাকে আমরাও অসংখ্য মানে ধন্যবাদ। গণসচেতন এবং আমরাও গণসচেতনমূলক কাজ করে থাকি। যেরকম আমাদের লাস্ট ট্যুরের ইয়ে ছিল, মূল বক্তব্য ছিল হলো স্টপ স্মোকিং, সেভ দ্য প্ল্যানেট, হুম। এবং ব্যাক টু বেসিক। আচ্ছা। জীবন মানে পৃথিবী যে গ্লোবালাইজেশনের ইয়া হচ্ছে, সেগুলো ক্ষেত্রে সেভ করা। আর আসাদ ভাইকে অনেক ধন্যবাদ, যে সে অনেক দেশ ঘুরেছে এবং তার অনেক অনেক অভিজ্ঞতা দিবে যেগুলো আমাদের কাজে লাগবে। আমরাও তাদের সাথে একত্রিত হতে চাচ্ছি আর কি। ওকে। যদি তিনি সেই বিষয়ে কিছু কথা বলেন। ওকে। এবং আমরা রাজশাহীতে একটি ক্লাব প্রতিষ্ঠা করেছি, যে ক্লাবের নাম রয়্যাল বেঙ্গল সাইক্লিং ক্লাব। আচ্ছা। এবং ফেসবুক সহ বিভিন্ন জায়গায় আমাদের পেজ আছে, সেগুলোতে আমরা প্রচারণা চালাচ্ছি। ধন্যবাদ আসাদ ভাইকে, তার পৃথিবী ঘোরার জন্য, গোটা পৃথিবী ঘুরবে যেন সে দোয়াই করি। ওকে, অসংখ্য ধন্যবাদ। আপনার আপনার মানে শিষ্য অনেকটাই চলে এসছে আপনাদের। আপনি এক কাজ করুন, আমাদের আগের দর্শক কিন্তু জানতে চেয়েছিল কি করা যায়। আপনি যদি আপনার ক্লাবের নামটা একবার বলে দেন, কোনো ওয়েবসাইট যদি থাকে সেটার address। আমার যে প্রতিষ্ঠান সেটা হচ্ছে দুরন্ত সাইক্লিং গ্রুপ। কিছুদিনের মধ্যেই ওয়েবসাইটটা হবে, তো এখন আপনার ডোমেইনটাই করিনি, হয়তো আচ্ছা। এই সপ্তাহের মধ্যেই হবে। ঠিক তো আছে। আরেকটা বিষয় সেটা হলো কি যে সবাইকে আমি উদাত্ত আহ্বান জানাবো যে সম্পৃক্ত হওয়ার জন্য, এবং আমার ফেসবুকে যে আইডি আবুল হোসাইন আসাদ এটাই আছে। তো আরেকটা আছে আবুল হোসাইন, দুটো। আচ্ছা, দুটো একটা হচ্ছে আছে। পার্সোনাল আর একটা হচ্ছে তাহলে অফিসিয়াল। সেগুলোতেই তো পাওয়া আমার যাবে। ওগুলো তো বিষয় আছে যে সেটা সম্পৃক্ত হওয়ার জন্য। এবং আরেকটা বিষয় হলো কি সেটা হচ্ছে কি যে আপনার যারা এই ধরনের কার্যক্রম করতে চায় সবাইকে আমি অভিনন্দন এবং অভিবাদন জানাই। আর সে বিষয়গুলো হচ্ছে সবাই সবার স্তর থেকে, সবার লেভেল থেকে যদি আমরা আমাদের দেশটাকে ভালোবাসি এবং হৃদয়ে ধারণ করে যদি দেশের জন্য কাজ করতে চাই, তাহলে আমাদের অবস্থান থেকে কিন্তু আমাদেরকে করতে হবে, কাজ করতে হবে, Exactly. এগিয়ে যেতে হবে। যেমন রাজশাহী থেকে বলেন, তারপরে সিলেট থেকে বলেন, চট্টগ্রাম থেকে বলেন, বিভিন্ন জায়গা থেকে যেভাবে আমাদের তরুণ ভাইয়েরা এই সাইক্লিংয়ের প্রতি আকৃষ্ট হচ্ছে এবং সাইক্লিং করছে, বিশেষ করে ধূমপান বিরোধী কার্যক্রম করছে, তারপরে অন্য এগুলো যে সামাজিক সচেতনতামূলক কার্যক্রম করছে, সেজন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এবং একটা সময় যখন আমি করেছিলাম সেটা হচ্ছে মাদককে না বলো, জীবনের পথে এগিয়ে চলো। প্রথম আলোর একটা প্রোগ্রাম ছিল, সেটা আমি টেকনাফ থেকে আপনার তেঁতুলিয়া পর্যন্ত সাইক্লিং করি। হ্যাঁ, তো তখন আমি দেখেছি যে অভূতপূর্ব সাড়া, অভূতপূর্ব হৃদয়ের স্পন্দন এবং তরুণ তরুণীদের স্বতঃস্ফূর্ত ভালোবাসা সেই প্রোগ্রামের মধ্যে আমি পেয়েছিলাম। এবং আমার মনে হয় যে লক্ষ প্রাণের প্রতিছবি ছিল সেই আমার যে একটা ছিল যে কাগজের মানে কাপড়ের মধ্যে সে আমি কক্সবাজারে সেই দীর্ঘতম সমুদ্র সৈকতে ওখানে আমি করতে চেয়েছিলাম, কিন্তু আর সময়ের অভাবে আমি পারিনি। আর কর্তৃপক্ষের সে ধরনের পাইনি, সাপোর্টও পাইনি। তো আমি চেয়েছিলাম যে 100 মাইল ব্যাপী যে আমার সেই কাপড়ের ক্যানভাসটা, যেখানের মধ্যে লক্ষ প্রাণের প্রতিচ্ছবি এবং লক্ষ প্রাণের শপথ যেটা ভেসে উঠেছিল, সেটা হয়তো জাতির জন্য একটা বেশ মাইল ফলকও হতো। অসুবিধা নেই, আপনি ডেফিনেটলি নেক্সট টাইম আবার করবেন। আপনি তো করতেই থাকবেন আসলে, আপনি তো আর সাইকেল চালানো বন্ধ করে দেবেন না, তাই না? জি না আপু, সাইকেল তো এটা চলতেই থাকবে, অবশ্যই, কারণ যেহেতু এটা আপনার প্যাশন আসলে, আপনি এভাবে কাজ মানুষের করতে জীবনচক্র পছন্দ যেমন করেন। বন্ধ থাকে না, তেমন সাইকেলের চাকাও বন্ধ থাকবে না। ওকে, আচ্ছা, আমরা একটা ছোট ব্রেক থেকে ফিরে আসছি। দর্শক সঙ্গে থাকুন, ছোট্ট একটা ব্রেকে যাচ্ছি। দর্শক সঙ্গে থাকবার জন্য অনেক ধন্যবাদ। আমরা আলোচনা করছি 2 চাকায় বিশ্বভ্রমণ। যদিও আমাদের আসাদ ভাই শুরু থেকে এটার সঙ্গে সামাজিক একটা কর্মকাণ্ড জড়িয়েছেন। আবুল হোসেন আসাদ আছেন আমাদের সঙ্গে স্টুডিওতে। আসাদ ভাই, আপনি যেটা বলছিলেন যে আপনার মানুষের জীবন যেমন থামে না, তেমনি আপনার সাইকেলের চাকাও থামবে না। পরবর্তী আপনার স্টেপ কি? কোন ধরনের আন্দোলন করতে যাচ্ছেন? আপু, আমার জীবনের একটাই টার্গেট, সেটা হচ্ছে কি যে দেশের মানুষের জন্য যদি কিছু একটা করতে পারি। আর বিশেষ করে আমাদের দেশে যেই কনজেশন, যে ট্রাফিকগুলো দেখেন, যে অন্যান্য দেশগুলোতে দেখেন অ্যাম্বুলেন্স কত ফাস্ট ট্র্যাক পায়, আর আমাদের দেশে যে রোগী আছে অ্যাম্বুলেন্সের মধ্যে, আমি নিজের চোখে দেখে তখন আমি চিন্তা করি যে হায় আমার সোনার দেশ, সোনার বাংলা, যে এই অবস্থা দেখেন প্রত্যেকটা সেক্টরেই।
হ্যাঁ, যদি এখন কথা বলি তাহলে বলবে যে এই সাইক্লিস্টের কথা শুধু সাইকেল নিয়েই বলবে। তো আমি তো শুধু একটা দেশে যাই যে শুধু তো সাইকেলই চালাই না, সে অবশ্যই। দেশের মানুষের সাথে মিশি, তার সামাজিক বন্ধন, সামাজিক বিষয়গুলো, তারপর তার রীতিনীতি, কৃষ্টি, সংস্কৃতি সব কিছুই কিন্তু আমি অবগাহন করি। এবং একটা Exactly. জিনিস দেখেন যে আমাদের দেশটাকে তুলে ধরার মতো যেই অনেকগুলা স্কোপ আছে তার মধ্যে সাইক্লিং একটা। যখন আমি যাই বিভিন্ন ফোরামে যাই, আমি কথা বলি, তখন বিভিন্ন জায়গায় আমাকে কথা বলতে হয়, প্রেজেন্ট করতে হয় দেশটাকে। তাই দেখেন আমি অনেক আগে একটা প্রোগ্রাম করেছিলাম, সি বাংলাদেশ সি দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ বাংলাদেশের মাঝে বিশ্বকে দেখুন। পর্যটন কর্পোরেশন আছে, তারপর সম্প্রতি ট্যুরিজম বোর্ড আছে। হ্যাঁ, তখন এই যে বিষয়গুলো দেখেন আমরা যদি বাইরে আমাদের দেশটাকে প্রমোট করি, হ্যাঁ, একটা বিষয় দেখেন ছুট্টি ছুট্টি মালয়েশিয়া, এই যে মালয়েশিয়া বিশেষ করে ট্যুরিজম ক্ষেত্রে বিলিয়ন বিলিয়ন ডলার কিন্তু ইনকাম করতেছে। আমরা কিন্তু একটা ক্ষেত্রে বিশেষ করে ট্যুরিজম ক্ষেত্রেও যদি আমরা আগাই তাহলে আমাদের দেশটা এগিয়ে যেতে কিন্তু সময় লাগবে না। প্রত্যেকটা ক্ষেত্রেই যদি আমরা আগাই, আমরা কিসে কম আছি বলেন? সিঙ্গাপুরে শুধু সিঙ্গাপুরিয়ান এবং সিঙ্গাপুর ছাড়া কিচ্ছু নাই, অথচ আমাদের দেশের ট্যালেন্টসরা বিশ্বের বিভিন্ন দেশে নাম করছে। এটা আছে কিন্তু জাপানে বলেন, আমেরিকাতে বলেন, বিশ্বের বিভিন্ন দেশে দেশে আছে। তাহলে আমরা কিসে কম? শুধু একটা জায়গায়, আমি বলবো কি দুর্নীতি। এবং টিআইবির যে যিনি প্রধান আছে উনি আমাকে বলছিলেন যে দুর্নীতি থামান, এখনই থামান। এবং ওনাদের একটা ইয়েস প্রোগ্রাম আছে। হ্যাঁ, আমি বলবো কি যে ওনাদের কিন্তু আরও সক্রিয় হতে হবে এবং আরও বিভিন্ন ক্ষেত্রে করতে হবে। এবং এটা হয়তো যদি আমি টেলিভিশনের প্রোগ্রামে যদি আরও যদি অনেক এইসব তথ্য উপাত্ত যদি দেখাই তাহলে অনেকের মাথা হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। বলছে মানে এগুলো কি হচ্ছে, বিশেষ করে এই বিষয়গুলো। কিন্তু আমি তো বিশেষ করে আমরা তরুণ সমাজ, আমরা তো ভয় পেলে চলবে না আমাদেরকে। দেখেন একটা ক্ষেত্রেই যদি করেন, মরহুম মোজাফফর আহমেদ স্যার আমাকে বলছিলেন যে একটা ক্ষেত্রে যে বিশেষ করে দুর্নীতির ক্ষেত্রটা যদি আমরা একটু কন্ট্রোল করতে পারি বা সহনীয় পর্যায়ে নিয়ে আসতে পারি, আমাদের দেশে আগাইতে সময় লাগবে না। তাহলে কেন যে আমরা প্রত্যেকটা সেক্টরে তো আগাইতে পারি, তো কিসে কম আছি আমরা বলেন? আমাদের কি নেই? সব আছে। তাহলে আজকে আমাদের দেশ কি, একটা জিনিস আমি বলি আপা, সেটা হচ্ছে কি যে দেখেন একটা জিনিস, আমাদের দেশের তরুণ সমাজ এই যে বেকারত্ব কিভাবে বেড়ে রয়েছে, অথচ বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু এই যে এই বেকারদেরকে প্রোভাইড করা যায় কিন্তু। হ্যাঁ, সেই ক্ষেত্রগুলোকে আমরা কেন নজর দেই না? আমি নিজে দেখেছি, আমি অনেক মেয়ে আছে যাদেরকে আপনার বাধ্য করা হয়েছে প্রস্টিটিউশনের জন্য, এবং আরব এগুলোতে দেখেন মেয়ে পাঠানো হচ্ছে, বিভিন্ন জায়গায় পাঠানো হচ্ছে, বলছে কর্মী কি জেন্টস কর্মী কি আছে না ফিলিপাইনের কতগুলো জিনিস। কারণ এই জিনিসগুলো আমাকে বলতে হবে, বিকজ আমরা তরুণ, আমাদের সাহসী ভূমিকা নিতে হবে। সেখানে রিপ্যাট্রিয়েশন করার জন্য আমি অনেক করছি, কার্যক্রম করেছি। সেখানে তাদের অশ্রুতে বন্যা বয়ে যায়, তাদের সেই কষ্টের নিদারুণ যন্ত্রণায় যে কী যে অবস্থা, কিন্তু সবগুলো পত্রিকার পাতায় আসে না, টেলিভিশনের পাতায় আসে না। কিন্তু আমরা একটাবার চিন্তা করছি নিজের স্বীয় স্বার্থে, নিজের অবস্থানের জন্য, পকেট ভারীর জন্য যদি আমরা এই বিষয়গুলো যদি একটু নজর না দিই, আমরা যদি আমাদের দেশের কথা একটু না ভাবি আপু, তাহলে আমরা কোথায় যে দাঁড়াবো? আগামী প্রজন্ম আমাদের তো ক্ষমা করবে না। অবশ্যই আপনি তো আছেন, আপনি নিশ্চয়ই এরকম একটা প্রোগ্রাম বানাবেন এবং আমরাও সঙ্গে আছি, এই কারণে আপনাকে গেস্ট করেছি। আর যাদের বিষয়ে বলেছেন তাদের তো ডেফিনেটলি আপনি যেভাবে বললেন অবশ্যই নজর দেবে। আচ্ছা, আমাদের সঙ্গে একটা ফোন, মানে আমরা ভেবেছিলাম ফোন আছে, আমরা কথা বলতে থাকি, আবার নিশ্চয়ই তিনি ট্রাই করবেন। আপনাকে আসলে আমি থামাতে পারিনি আর কি কথার মাঝখানে। তো যাই হোক। সেই বিষয়গুলো হচ্ছে কি, হয়তো অনেক কিছু বলবে যে সমালোচনা করা হচ্ছে, কিন্তু আমি নিজের চোখে যেটা দেখেছি, নিজের দু চোখ ভরে যেটা আমি করেছি, অনুধাবন করেছি, আমি বিশ্বাস যেটা করেছি, আমার শিক্ষা, আমার সততা, আমার নিষ্ঠা, আমি যেটা দেখেছি, আমার দেশ, এই দেশের আলো বাতাসে আমি বড় হয়েছি, সুতরাং এই দেশের প্রতি আমার কিছুটা হলেও কর্তব্য আছে। তো এই জিনিসগুলো আমরা মাথায় না রেখে আমরা যদি সেই কাজগুলো, পদক্ষেপগুলো যদি আমরা গ্রহণ করি, তাহলে আগামী যেই দিনগুলো আসবে তখন কি এই মানুষগুলোর মুখোমুখি আমাদের দাঁড়াতে হবে না? আমাদের বিবেকের কাছে আমরা দায়বদ্ধ থাকবো না? অবশ্যই, নিশ্চয়ই আপনি যেভাবে বলেছেন কথা নিশ্চয়ই কেউ না কেউ শুনছে, এই বিষয়গুলো অবশ্যই নজর দিবে, এটা আশা করছি। আমি এখন আপনাকে কিছু ছোট ছোট প্রশ্ন করবো, আমাদের সময় একদম নিয়ে আপনি ছোট ছোট করে যদি উত্তর দেন। আপনি যে আমাদের রাস্তায় লেন বানাবার কথা বললেন, আপনি বলছেন যে সাইকেল যদি খুব ব্যাপকভাবে প্রচার চালানো হয় তাহলে হয়তো বা যানজটটা কমে যাবে, এবং যেটা জরুরি, আপনার কি সরকারের সঙ্গে কোনো রকম আলোচনা করার চেষ্টা করেছেন বিষয়টা আপু নিয়ে? আমি কয়েকটা, খুব অল্প কথাই কিন্তু। জি আপু, আমি বেশ ডব্লিউবি ট্রাস্ট, জি। তারপরে আরও বিশেষ করে বুয়েট এবং আরও অনেকগুলো মানে আমি গিয়েছি, সেমিনারে গিয়েছি আমন্ত্রিত হয়ে। তো একটা বিষয় আমার অভিজ্ঞতা আমি শেয়ার করেছি, এবং বুয়েটের যিনি ভিসি ছিলেন
FM শফিউল্লাহ স্যার এবং বর্তমানে আহসানুল ইউনিভার্সিটির ভিসি এবং আরও অনেকেই আছেন যারা সাইকেল প্রেমিক। ঢাকা ইউনিভার্সিটির আহমশা আরিফিন স্যার আছেন। তো অনেকেই কিন্তু সাইকেলটাকে ভালোবাসেন, কিন্তু বিশেষ করে পলিসির কাছে কিন্তু সবাই জিম্মি। কিন্তু আমাদের সেক্ষেত্রে পলিসি নির্ধারক যারা, তাদেরকে একটু আন্তরিক হতে হবে। একটু বিশেষ করে দেখেন একটা জিনিসকে, যে আমরা যদি মেট্রোটা চালু করি, বিশেষ করে ফ্লাইওভারের ক্ষেত্রে, আর সেখানে যদি আমরা যদি আপনার করি, যদি আন্ডারগ্রাউন্ড সাবওয়ে যদি তৈরি করি, তাহলে হচ্ছে কি আমাদের কিন্তু সুবিধাটা বেশি। বিশেষ করে যে যারা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কিন্তু আমাদের দেশে কিন্তু টেকনিশিয়ান আছেন, যারা ইঞ্জিনিয়ার আছেন, হ্যাঁ। তো সেই বিষয়গুলো কিন্তু শুধু একটা টানেল বোরিং মেশিন হলেই কিন্তু হচ্ছে, কিন্তু সেক্ষেত্রে মানে ফ্লাইওভারগুলো বিশেষ করে সবাই তো যার যার নিজের স্বার্থে, হ্যাঁ, বিষয়গুলো কিন্তু এই জিনিসগুলো তো একটু করতে হবে। অবশ্যই নজর আমাদের দিতে দেশের হবে। স্বার্থের দিকে একটু নজর দিতে হবে। একটা বার কেন আমরা দেশের কথা চিন্তা করি না? একটা বার কি আমাদের বিবেককে কি একটু নাড়া দেয় না? নিশ্চয়ই দেবে। আমরা একটা ফোন নিব, যার লাইন কেটে গিয়েছিল সে আরেকবার করেছে, আপনার কথার মাঝখানে নিতে হলো। দর্শক, খুব অল্প কথা, আপনি আপনার প্রশ্নটা করে ফেলুন। হ্যাঁ, সরি আমি আবার ফোন করছি। না না, অসুবিধা নেই, চট্টগ্রাম প্রশ্নটা থেকে। করে ফেলুন। আচ্ছা আচ্ছা, আমি আবুল হোসেন ভাইকে, হ্যাঁ হ্যালো, আমি আবুল হোসেন ভাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আবুল হোসেন নামটার মধ্যে কালিমা লেপন করে দিয়েছিল এক বাঙালি কিছুদিন আগে। আপনি হলেন সেই ব্যক্তি যে আবুল হোসেনকে আবার উজ্জ্বল করলেন ভাবমূর্তিটাকে। আপনাকে এই জন্য ধন্যবাদ দিচ্ছি। ওকে, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনার নাম না, একজন নামের কথা বললো যে এই নামটা কালি ছিল, কিন্তু এখন আপনি সেটা উজ্জ্বল করেছেন, আপনাকে ধন্যবাদ দিয়েছে। আমাদের আমি একদমই একটু- সময় নেই। আমি একটু শেয়ার করি, সব আবুল না। আর বিশেষ করে অনেকে আমার ফেসবুক স্ট্যাটাস দেশটা আবুলময় হয়ে গেছে, আচ্ছা, তখন আমি আচ্ছা। বললাম যে আবুল হাসান এবং আবুল হোসেন আসাদ যেখানে আছে, তখন দেশটা আর আবুলময় হবে না। ওকে, আচ্ছা, আপনি তরুণদের জন্য যদি কিছু বলে শেষ করতে চান, আমাদের প্রোগ্রামের সময় শেষ। আমি তরুণদেরকে একটি কথাই বলবো যে সবার মধ্যে কিন্তু একটা সুপ্ত প্রতিভা আছে, সুপ্ত শক্তি আছে। সমস্ত শক্তিকে যদি আমরা একত্রিত করে, বিশেষ করে আমাদের দেশটাকে কিন্তু আমরাই নির্মাণ করতে পারবো। এবং আমি বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি যে আমরা সবাই যদি আমাদের অবস্থান থেকে আমরা যদি একসাথে যদি করি, কাজ করি এবং দেশটাকে ভালোবেসে যদি আমরা চাই যে না, আগামী প্রজন্মকে আমরা সুন্দর একটা দেশ উপহার দেব, তাহলে আমরা পারবো। বিশেষ করে জাপান কিন্তু আমাদের সামনে একটা উদাহরণ হয়ে আছে এবং পৃথিবীর অনেক দেশ উদাহরণ হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জাপানের অবস্থা কি ছিল? অনেক কঠিন অবস্থা ছিল, কিন্তু তখন জাপানিজরা প্রচণ্ড পরিশ্রমী হয়ে তারা চিন্তা করছে যে আমাদের দেশটাকে আমরা পুনর্নির্মাণ করব। তারা করেছে, জার্মানি করেছে, তাহলে আমরা কেন পারবো না? আমরা অবশ্যই পারবো। অসংখ্য ধন্যবাদ আমাদের প্রোগ্রামে আসবার জন্য। মানে আমি ভেবেছিলাম যে আপনি শুধু খুব মানে সাইকেল নিয়ে আলাপ করবেন, অনেক কিছু নিয়ে আলাপ করেছেন এবং এটা গুরুত্বপূর্ণ ছিল আমাদের জন্য, এবং আমি শিওর দর্শক অনেক পছন্দ করেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। সেই সাথে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, সেই সাথে যারা এই মাঝরাতে অনুষ্ঠানটা দেখলেন এবং যারা মতামত ব্যক্ত করলেন এবং সবাই কষ্ট করে যে অনুষ্ঠানে যারা নির্মাণ কুশলী আছেন এবং এটিএন নিউজ কর্তৃপক্ষকে সবাইকে আমি ধন্যবাদ। জানাচ্ছি হৃদয়ের অন্তঃস্থল থেকে অভিনন্দন, ধন্যবাদ এবং শুভেচ্ছা। ওকে, দর্শক সঙ্গে ছিলেন এতক্ষণ, অসংখ্য ধন্যবাদ। আগামীকালকে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো গেস্ট নিয়ে হাজির হয়ে যাবে ইয়াং নাইট। ততক্ষণ পর্যন্ত সবাই সাবধানে থাকুন, ভালো থাকুন এবং আমাদের আসাদ ভাইয়ের মতো করে নতুন বাংলাদেশ নির্মাণের জন্য চেষ্টা করে যান। শুভরাত্রি।